সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এর আগে আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এর উপরে আমরা দুটো ক্লাস করেছি। ওই দুটো ক্লাসে আমরা জানতে পেরেছি বা জেনেছি যে কতগুলো ইম্পর্টেন্ট ফ্রেজ বা ওয়ার্ডের ব্যবহার আমরা জেনেছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসেও আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ফ্রেজ অথবা ওয়ার্ডের তোমার ব্যবহার জানবো। এবং এটা তোমরা অলরেডি জেনেছো যে সেটা এইচএসসি ইংলিশ পেপারের কোয়েশ্চেন নাম্বার 3 তে আসে, মানে 3 নাম্বার প্রশ্নে এই টপিকসটা বা এই গ্রামাটিক্যাল টপিকসটা আসে। তো চলো যে আজকের ক্লাসে আমরা কোন ফ্রেজগুলোর সম্বন্ধে ধারণা নিব, সেগুলো বা কোন ওয়ার্ডগুলোর সম্বন্ধে আমরা ধারণা নিব সেগুলো আমরা একটু দেখি। যে সেটা হলো প্রথমেই আমরা চেষ্টা করব যে ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার জানবো। আমরা ইউজ অফ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আমরা এই ফ্রেজটিরও তোমার কিছু যে ব্যবহার জানবো। আমরা ইউজ অফ ওয়ার্ডস ডট ডট লাইক এই ফ্রেজটির ব্যবহার জানবো। আমরা ইউজ অফ অ্যাজ সুন অ্যাজ এটা ব্যবহার জানবো। ইউজ অফ অ্যাজ ইফ অর অ্যাজ দো, অ্যাজ এবং অ্যাজ দোর ব্যবহার আমরা জানবো। এবং ঠিক একই সাথে আমরা এগুলো সম্বন্ধে কতগুলো টিপসও আমরা জেনে নিব ব্যবহার করার ক্ষেত্রে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা হ্যাভ টু, হ্যাজ টু এর অথবা হ্যাড টু এর ব্যবহার আমরা জানবো। এই তিনটা নরমালি একই অর্থে ব্যবহৃত হয়, একই টাইপের সেন্টেন্সে ব্যবহৃত হয়। শুধু পার্থক্য একটু, সেটা হলো যে এই যে দেখো এই যে হ্যাড টু সাধারণত পাস্ট ফর্মে এই হ্যাড টুটা ব্যবহৃত হয়। আর হ্যাভ টু, হ্যাজ টু সাধারণত নরমালি কি হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ব্যবহৃত হয়। আর নরমালি সাবজেক্টটা যদি তোমার প্লুরাল হয় তাহলে হ্যাভ টু ব্যবহৃত হয়। হ্যাঁ, আই একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা ক্ষেত্রে হ্যাভ টু হতে পারে। তো তার মানে কি আমরা জানলাম হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু একই ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হয়, একই টাইপের সেন্টেন্সে ব্যবহৃত হয়। শুধু পার্থক্য হলো টেন্সে এবং সাবজেক্টে। সাবজেক্ট ভিন্ন হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু ব্যবহৃত হতে পারে, সাবজেক্ট যদি প্লুরাল হয় হ্যাভ টু ব্যবহৃত হতে পারে। এবং সেন্টেন্সটা বা টেক্সটটা বা কন্টেক্সটটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমার হ্যাভ টু, হ্যাজ টু থাকলেও আমাকে কিন্তু উত্তরে হ্যাড টু লিখতে হবে। মনে আছে হয়তো তোমাদের, সেটা হলো যে ক্লুজ হিসেবে যেগুলো থাকে সেগুলো খুব কমই চেঞ্জ করতে হয়, তবে কতগুলো আছে কিন্তু চেঞ্জ করতে হতে পারে। মনে করো তোমার ক্লুজে তোমার হ্যাভ টু, হ্যাজ টু দেওয়া আছে, হ্যাভ টু অথবা হ্যাজ টু দেওয়া আছে, কিন্তু তোমার ভেতরে যে কন্টেক্সটটা দেওয়া আছে ওই কন্টেক্সটটা দেওয়া আছে পাস্ট ফর্ম। তখন কিন্তু তোমাকে ওই যে তুমি শূন্যস্থানগুলো যদি হ্যাভ টু বা হ্যাজ টু দাও তাহলে কিন্তু হবে না। তোমার কি যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে, তখন তোমাকে কিন্তু এই হ্যাড টু ব্যবহার করতে হবে। তো চলো এগুলো আমরা ব্যবহার একটু জানি যে কি টাইপের সেন্টেন্সে এগুলো ব্যবহৃত হয়, কোন অর্থ প্রকাশ করতে এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহার করা হয়। যে এখন আমরা একটু জাস্ট উদাহরণ দেখি। যে ইউজ টু সে সামথিং রিকোয়ার্ড অর নেসেসারি অর অব্লিগেটরি, কোনো কিছু প্রয়োজনীয় বা বাধ্যবাধকতা, এই ধরনের সেন্টেন্সে তোমার এটা ব্যবহৃত হয়। তো চলো ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, তোমাকে নিয়মগুলো মানতে হবে। আই টোল্ড হিম হোয়াট হি হ্যাড টু ডু, এই যে এটা পাস্ট টেন্সে দেখছো এখানে কিন্তু হ্যাজ টু ইউজ করা হয়েছে, তোমার কি হ্যাড টু। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য এক্সাম, সমস্ত পরীক্ষায় তোমাকে উপস্থিত থাকতে হবে। হি হ্যাজ টু কমপ্লিট হিজ ওয়ার্ক উইদিন 2 days, 2 দিনের মধ্যে তাকে সমস্ত কাজ শেষ করতে হবে। তো এই চারটা উদাহরণ যদি তুমি একটু খেয়াল করো, চারটা উদাহরণ খেয়াল করলে তুমি দেখবে হ্যাভ টু, হ্যাজ টু, এরপরে তোমার দেখো যে ভার্বটার একটু চেহারা আমরা দেখি। ইউ হ্যাভ টু ফলো, তো এখানে ফলো দেখো ভার্বের বেস ফর্ম। ইউ হ্যাড টু ডু, ভার্বের বেস ফর্ম। হ্যাভ টু অ্যাটেন্ড, ভার্বের বেস ফর্ম। হ্যাজ টু কমপ্লিট, ভার্বের বেস ফর্ম। তো এই জন্য এখানে আমরা বলতে পারি যে ভার্বের বেস ফর্ম ইউজ করা হয় আফটার হ্যাভ টু, হ্যাজ টু অর হ্যাড টু। তার মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটার পরে কিন্তু তোমার কি যে ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়। খেয়াল করো, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু পরে কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়। রাইট ফর্ম বাক্সে কিন্তু কাজে লাগবে। হ্যাভ টু, হ্যাজ টু আরেক কিছু ক্ষেত্রে ব্যবহার আছে, যেমন ধরো দেখো এই যে ইউজ টু সে দ্যাট সামথিং ইজ ডিজায়ার্ড অর শুড বি ডান, শুড বি ডান, কোনো কিছু করা উচিত, এই ধরনের সেন্টেন্সেও তোমার কি যে হ্যাভ টু ব্যবহার করা যায়। ইউ হ্যাভ টু রিড দ্য বুক, তোমাকে বইটা পড়া উচিত, তোমার বইটা পড়া উচিত, ইজ ফ্যান্টাস্টিক। ইউ রিয়েলি হ্যাভ টু সি দ্য ডক্টর অ্যাবাউট দ্যাট কাফ, তোমার যে কাশি আছে, কাফ আছে, তোমার সেটার জন্য তোমাকে একজন ডাক্তারের সাথে তোমাকে দেখা করা উচিত। ইউ হ্যাভ টু, শুড বি ডান, মানে এটা করা উচিত। এই ধরনের সেন্টেন্সও কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করি। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এটা যে নরমালি তোমার কাছে যে সব সময় যে তোমার প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহৃত হয় না এরকম না। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো কিন্তু আমরা প্রোগ্রেসিভ ফর্মেও ব্যবহার করতে পারি।
তবে এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু হেডিং টু এই প্রগ্রেসিভ ব্যবহার মানে এটার ব্যবহার দেখা যায় না নরমালি। তো আমরা দেখি প্রগ্রেসিভ ফর্ম অফ দ্য কন্টিনিউয়াস অব্লিগেশন এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু হ্যাভ টু হ্যাজ টু আমরা ব্যবহার করি। তবে যেমন দে আর হ্যাভিং টু ফাইট ভেরি হার্ড এট দ্য মোমেন্ট এগেইনস্ট পভার্টি। আই এম হ্যাভিং টু ওয়ার্ক ভেরি হার্ড, মানে আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হচ্ছে, আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাকে মানে অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে বর্তমানে এগেইনস্ট পভার্টি, দারিদ্রতার বিরুদ্ধে। তো এখানে খেয়াল করো প্রগ্রেসিভ ফর্মে কিন্তু হ্যাজিং টু, হেডিং টু এগুলো ব্যবহার করা হচ্ছে না। প্রগ্রেসিভ ফর্মে ব্যবহার করা হলে কিন্তু তোমার কি হচ্ছে, হ্যাভিং টু ব্যবহার করা হচ্ছে। সো এখন আমি প্রগ্রেসিভ ফর্মে ইউজ করব না আমার প্রগ্রেসিভ ফর্মে ইউজ করব না, এটা কিসের উপর নির্ভর করে, এটা তুমি একটু ধারণা পাবা কিভাবে। ধরো ক্লুজে তো তোমার ক্লু হিসেবে তো তোমার হ্যাভ টু হ্যাজ টু দেওয়া আছে। এখন ওই তোমার যে সেন্টেন্সে হ্যাভ টু হবে, হ্যাভ টু এর ব্যবহার হবে, সেটা কি প্রগ্রেসিভ ফর্মে হবে নাকি না প্রগ্রেসিভ ফর্মে হবে না, সেটা তুমি কিভাবে বুঝবে? তো দেখো এই যে নরমালি যে হ্যাভিং টু, এখানে দেখো যে এটার আগে এই যে মনে করো এই হ্যাভিং টু এর আগে তোমার শূন্যস্থান পূর্ণ আছে, এই হ্যাভিং টু এর আগে মনে করো তোমার শূন্যস্থান পূর্ণ আছে, এবং সরি এই এই যে টু বি ভার্বের পরে তোমার কি আছে যে মনে করো শূন্যস্থান পূর্ণ আছে, মানে হ্যাভিং টু জায়গায়। তাহলে এখানে তোমার কি হবে, দেখো এখানে আর এর পরে তো হ্যাভ টু এখানে আমরা ব্যবহার দেখি না। যে দেখো এখানে তার মানে এই যে আরটা দেখে, যে টু বি ভার্বটা দেখে তুমি একটা ধারণা নিতে পারো যে না এখানে আমার কন্টিনিউয়াস ফর্মে হবে, তখন উপরে ক্লু হিসেবে হ্যাভ টু থাকলেও তোমাকে হ্যাভিং টু তুমি ব্যবহার করবে। আই এম হ্যাভিং টু ওয়ার্ক ভেরি হার্ড, যে দেখো এখানে একটা টু বি ভার্ব আছে আই এম হ্যাভিং টু ওয়ার্ক ভেরি হার্ড। সো আমরা জানলাম যে হ্যাভ টু হ্যাজ টু অব্লিগেশন হিসেবে ব্যবহৃত হয়, এবং হ্যাভ টু হ্যাজ টু প্রগ্রেসিভ ফর্মে ব্যবহার করা যায়, হ্যাভ টু হ্যাজ টু ফিউচার অব্লিগেশনে ব্যবহার করা যায়, তার মানে ফিউচার টেন্সেও কিন্তু হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার আছে। এন্ড ওয়ান ডে এভরিওয়ান উইল হ্যাভ টু আস্ক পারমিশন টু বাই আ কার, এই দেখো এটা কিন্তু ফিউচার ফর্মে দেওয়া আছে, যে উইল আছে, ঠিক আছে। ইউ ক্যান বরো মাই কার বাট ইউ উইল হ্যাভ টু ব্রিং ইট ব্যাক বিফোর 10। ঠিক একই ভাবে যখন ফিউচার অব্লিগেশন বোঝায় সেখানে কিন্তু আমরা হ্যাজ টু ব্যবহার করি না, সেখানে কিন্তু আমার হ্যাভ টু ব্যবহার করি। তারপরে প্রগ্রেসিভ ফর্ম এবং ফিউচার অব্লিগেশনে আমার কি হবে, হ্যাভ টুই ব্যবহার করতে হবে। চলো এরপরে আমরা যে ফ্রেজটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই ফ্রেজটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে এই ফ্রেজটা নরমালি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেখো খেয়াল করো এই যে এখানে একটা ডট ডট দেওয়া আছে, যে এখানে কি হয়, এখানে সাধারণত একটি নাউন অথবা প্রোনাউন এগুলো তোমার কিছু যে ব্যবহার করা হয়। এখন আচ্ছা স্যার এই ফ্রেজটা কি টাইপের সেন্টেন্সে ব্যবহৃত হয়? দেখো ব্যক্তির ক্ষেত্রে নরমালি যদি এই ফ্রেজটা ব্যবহার করা হয় সেখানে কি হয়, যেমন ধরো এই যে দেখো তুমি যদি মনে করো, আর এটা দেখেই বুঝতে পারতেছো বা এটা অত দেখে না বুঝলেও তুমি এখানে খেয়াল করো যে এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে হোয়াট ডাজ হি অর শি লুক লাইক। এখানে নরমালি এই ফ্রেজটা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। এই দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটার মাঝখানে সাধারণত থাকে কি, এই ডট ডট যে এখানে দেওয়া হয়েছে এই ডট ডটের জায়গায় সাধারণত নরমালি থাকে কি একটা নাউন বা প্রোনাউন থাকে, এখানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে হি শুড লুক লাইক। তো এই কোশ্চেনটা দিয়ে আসলে কি এক্সপ্রেস করা হয়, কি জানতে চাওয়া হয়? যখন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন এখানে ব্যবহার করা হয়েছে যেমনটা এখানে ব্যবহার করেছে হোয়াট ডাজ হি অর শি লুক লাইক, তার মানে এখানে জানতে চাওয়া হয়েছে যে আসলে এই লোকটা বাহ্যত মানে বাহ্যিকভাবে দেখতে কেমন। এখন কোন একটা ব্যক্তিকে মানে ব্যক্তি বাহ্যিকভাবে দেখতে কেমন, এটার উত্তর সাধারণত আমরা দেই কিভাবে? তার মানে এখানে জানতে চাওয়া হয়েছে আসলে যে তুমি হয়তো বলতে পারো লোকটা হাইট, বিল্ড, এজ, ফেস, আই অথবা হেয়ার সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। তো ধরো এই প্রশ্নটার উত্তর হয়তো তুমি দিতে পারো যে হি ইজ টল, সি ইজ শর্ট, শি ইজ অফ মিডিয়াম হাইট, অথবা তাকে বলতে পারো হি ইজ স্লিম, হি ইজ থিন, অথবা তুমি তার এই সম্বন্ধে বলতে পারো হি ইজ ইয়াং অথবা শি ইজ ইয়াং, অথবা তার ফেস সম্বন্ধে বলতে পারো যে হি ইজ রাউন্ড, হি ইজ ওভাল, হি ইজ রিঙ্কলেস অথবা হি ইজ ফ্রেকলেস। তার আই সম্বন্ধে বলতে পারো যে হি ইজ বিগ, হি হ্যাজ বিগ আইজ। হেয়ার সম্বন্ধেও সেরকম ভাবে বলা যায়। তার মানে হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটি তোমার একজন ব্যক্তি বা একটা মানে একজন ব্যক্তি বাহ্যিকভাবে কিরকম বা একটা জিনিস বাহ্যিকভাবে কিরকম সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দেখি, যেমন
এখানে কামাল বলতেছে, মনে করো এখানে কিন্তু আমি কিন্তু আগেই বলে রাখি এই যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এবং ফ্রেজে কিন্তু ডায়ালগ ফর্মেও কিন্তু একটা কনটেক্সট থাকতে পারে, ডায়ালগ ফর্মেও কিন্তু একটা কনটেক্সট থাকতে পারে। যেমন এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কামাল, হোয়াট ডাজ দ্য হিরো অফ দ্য ফিল্ম লুক লাইক, হোয়াট ডাজ দ্য হিরো অফ দ্য ফিল্ম লুক লাইক, যে এই যে ফিল্মের হিরো দেখতে কেমন, বাহ্যিকভাবে কেমন। দেখো জামাল উত্তর দিতেছে হি ইজ টল, হ্যান্ডসাম এন্ড হ্যাজ ফেয়ার কমপ্লেক্সন, লম্বা, সুদর্শন এবং তার মানে সুশ্রী চেহারা সে অধিকারী, তো তাকে বাহ্যিকভাবে দেখতে কেমন। হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন, শি ইজ শর্ট এন্ড প্রিটি। তো তার মানে এই যে তুমি উদাহরণ দেখে তুমি নিশ্চয়ই তুমি ধারণা পেয়েছো, এটা নরমালি তোমার এখানে যেটা হয় সেটা হলো বাহ্যিকভাবে একজন ব্যক্তি বা একটা জিনিস বাহ্যিকভাবে দেখতে কেমন সেটা সাধারণত এখানে সেটার উত্তর জানতে চেয়ে এই প্রশ্নগুলো সাধারণত করা হয়। এখানে একটা নরমালি কি, এটার ব্যবহার কিন্তু খুবই সোজা, এটার ব্যবহার কিন্তু খুবই সোজা। ধরো ক্লু হিসাবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দেওয়া আছে, এটা দেওয়া আছে ক্লু হিসাবে দেওয়া আছে। এখন তুমি এটার মানে ভিতরে যে কন্টেক্সটগুলো আছে এই কন্টেক্সটগুলোর অর্থ মানে বুঝো আর না বুঝো, এখানে একটা সিম্পল একটা ট্রিক্স তুমি খাটাতে পারো। সেটা হলো কি, তুমি দেখবা যেই কনটেক্সটে তোমার কি হচ্ছে যে ডাবল শূন্যস্থান পূরণ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কি ডাবল। এই যে দেখো এটার ব্যবহার মনে করো যে এখানে একটা শূন্যস্থান পূরণ আছে এবং এখানে একটা শূন্যস্থান পূরণ আছে। তো এইরকম একটা কনটেক্সটে যদি ডাবল শূন্যস্থান পূরণ থাকে, একটা সেন্টেন্স কমপ্লিট করতে ডাবল শূন্যস্থান পূরণ দেওয়া আছে, সেখানে তুমি কি করতে পারো, হোয়াট ডাজ লুক লাইক ইউজ করতে পারো, হোয়াট ডাজ লুক লাইক ইউজ করতে পারো। তো এটা হচ্ছে নরমালি অন টু সাইডস অফ দ্য সাবজেক্ট দেয়ার আর টু ব্ল্যাঙ্ক স্পেসেস এন্ড দ্য সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ। যে এটা সাধারণত সেই সেন্টেন্সে ব্যবহার করা হয় যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং তোমার সাবজেক্টের উভয় পাশে দুটো শূন্যস্থান পূরণ থাকে। যেই কনটেক্সটে তুমি দেখবা সাবজেক্টের উভয় পাশে দুটো শূন্যস্থান পূরণ আছে, সেই কনটেক্সটে তুমি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করে দিবা। এখানে একটু খেয়াল করি, কখনো কখনো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক না থেকে থাকে হলো ওয়ার্ডস ডট ডট লাইক। এটাও তোমার প্রশ্নবোধক সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং এটা এখানেও তোমার সাবজেক্টের উভয় পাশে দুইটা শূন্যস্থান পূরণ থাকে এবং কিন্তু এখানে কি হয় যে দুটার মধ্যে ডিফারেন্সটা কি, মনে করো ক্লু হিসেবে এই দোনোটাই দেওয়া আছে, দুটোই দেওয়া আছে। তার মানে ক্লু হিসেবে যদি তোমার এই দুটো ফ্রেজই থাকে, তার মানে নিচে যে তোমার 10টা কনটেক্সট থাকবে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস তোমার ফ্রেজে, তার মানে তুমি দুইটা কনটেক্সটে তুমি পাবা কি ডাবল শূন্যস্থান পূরণ করো। এখন তো তুমি তোমার এখন তো বুঝতে হবে যে আসলে আমি কোন কনটেক্সট কোন ফ্রেজটা ইউজ করব। দুটোই তোমার ক্লু হিসেবে দেওয়া আছে, আবার দুটো কনটেক্সটে তোমার ভিতর বা দুইটা সেন্টেন্সে তোমার ভিতর দুইটা করে শূন্যস্থান পূরণ আছে, তাহলে তুমি কোনটা কোন শূন্যস্থান পূরণে ব্যবহার করবা সেখানে একটুখানে, তার মানে তখন এখানে এই দুইটার ব্যবহার একটু ডিফারেন্সটা তোমাকে জানতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে হোয়াট ডাজ লুক লাইক এর ব্যবহারটা আমি বলেছি যে হোয়াট ডাজ লুক লাইক তুমি সেই সেন্টেন্সই ব্যবহার করবা যেই সেন্টেন্সের উত্তরে তোমার কি হচ্ছে যে বাহ্যিকভাবে একজন ব্যক্তি দেখতে কেমন বা বস্তুটা দেখতে কেমন সেটার উত্তর দেওয়া আছে, সেই কনটেক্সটে তুমি হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবা। এখন হোয়াটস ডট ডট লাইক তুমি কোথায় ইউজ করবা? হোয়াটস ডট ডট লাইক তুমি ইউজ করবা যেই প্রশ্নের উত্তরে তোমার ইনার কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা আনসার হিসেবে দেওয়া আছে, মানে গুণ বর্ণনা করা হয়েছে, গুণ দেওয়া আছে, বাহ্যিকভাবে দেখতে কেমন সেটা না, গুণ দেওয়া আছে। যেমন ধরো হোয়াট ডাজ শি লুক লাইক, শি ইজ শর্ট এন্ড প্রিটি। দেখো এখানে তোমার কি আছে, যদি ওয়ার্ডস ডট ডট শি লাইক, দেখো শি ইজ অনেস্ট। তো শি ইজ অনেস্ট, এটা কি অনেস্ট সব, এটা কি বাহ্যিকভাবে দেখা যায়? একজন মানুষকে কি বাহ্যিকভাবে দেখা যায় যে অনেস্ট? এটা একটা তার ইনার কোয়ালিটি। তার মানে আমরা এই দুটো ডিফারেন্সটা বুঝলাম যে হোয়াট ডাজ লুক লাইক কখন আমরা ইউজ করব, ওয়ার্ডস ডট ডট লাইক কখন আমরা ইউজ করব। আমরা কিন্তু দুটোই কিন্তু প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট তোমার ক্লু হিসেবে পুরোটা আমরা পড়বো, যেটা তোমার কোশ্চেন নাম্বার 3 তে আসে, যে as soon as এর ব্যবহারটা আমরা দেখি। as soon as নরমালি কি হয় যে as soon as এর বাংলা যদি আমরা বলি, as soon as হলো যেই মাত্র এই ধরনের একটা, এই যে immediately at or shortly after the time that used as conjunction to make complex sentence। as soon as তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয় এবং এটা তোমার কনজাংশন হিসেবে কাজ করে। এখন as soon as যে একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটেছে,
এই ধরনের সেন্টেন্সে সাধারণত as soon as আমরা ব্যবহার করি। যেমন as soon as he wakes up he checks his messages, যখনই সে যেই মাত্র সে ঘুম থেকে উঠে সে তার মেসেজ চেক করে। আমাদের মধ্যে অনেক স্টুডেন্টের এই অভ্যাস আছে, বা আমাদের ব্যক্তিগতভাবে অনেকের অভ্যাস আছে যে আমরা ঘুম থেকে উঠে আগে মোবাইলটা ধরে আগে চেক করি কোনো মেসেজ আছে কিনা, দেখি ফেসবুকে ঢুকি, যদি এটা বদ অভ্যাস। তারপর দেখি as soon as he wakes up he checks his messages, যখনই সে তোমার ঘুম থেকে উঠে সে তার মেসেজগুলো চেক করে। as soon as the thief saw the police he ran away, যেই মাত্র বা যখনই সে থিফটি তোমার পুলিশকে দেখেছে সে দৌড়ে পালিয়েছে। as soon as relation improves there will be allowed to go, এখানে একটু খেয়াল করো as soon as এর উভয় পাশে সাধারণত টেন্স একই থাকে। as soon as he wakes up present tense, he checks his message present tense। as soon as the thief saw past tense, he ran away past tense, ran past tense, saw past tense। তাহলে as soon as এর নরমালি উভয় পাশে সাধারণত একই টেন্সের ফরম্যাট হয়, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। কিন্তু এটার বিপরীত আছে, এক্সেপশন আছে। as soon as the relationship improves present tense, they will be allowed to go, যেটা এখানে ফিউচার ব্যবহার করা হয়েছে। এখন আমরা যে আরেকটা যে ইম্পর্টেন্ট ক্লু নিয়ে আমরা আলোচনা করব, যেটা কোশ্চেন নাম্বার 3 তে আসে, সেটা হলো as if বা as though। as if বা as though, as if বা as though এটার যেটা বাংলা আমরা সাধারণত নরমালি জানি হলো যেন। জানা যায় কি যেন। as if as though আমরা নরমালি কি ক্ষেত্রে ব্যবহৃত করি? when we talk about something which we know is not true, যে আমরা সাধারণত as if as though সেই ক্ষেত্রে ব্যবহার করি যেটা এমন একটা as if as though দিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, এবং as if as though কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এবং as if as though দিয়ে as if as though এর পরে সাধারণত আমরা এমন একটা ক্লজ ইউজ করি বা এমন একটা সেন্টেন্স ইউজ করি যেটা আমরা জানি which you know is not true, যেটা সত্য নয়। as if as though এর সুপরিচিত দুটো তোমার কি যে স্ট্রাকচার আছে, যে দুটো স্ট্রাকচার আমরা জানো, যে দুটো স্ট্রাকচার আমাদের মানে পরীক্ষায় অনেক আসে, এটা কমপ্লিট সেন্টেন্সও আসে এবং রাইট ফর্ম অফ ভার্বসেও তোমার কিন্তু এটা ব্যবহৃত হয়। যেমন স্ট্রাকচার 1, as if এর আগে প্রেজেন্ট ফর্ম, as if এর পরে কি থাকে? সাবজেক্ট প্লাস ওয়্যার অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে। যে as if এর আগে বা as though এর আগে তোমার কি আছে? যে প্রেজেন্ট ফর্ম থাকে, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এর পরে তোমার কি হয়? সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে ওয়্যার অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে। যা উদাহরণ দেখি আমরা, চলো। he talks as if he knew everything, দেখো এখানে as if এর আগে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। as if এর পরে এটা তোমার কি? as if এর পরে এটা পাস্ট টেন্স। he knew everything, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। আসলে কি জানে? না, জানে না। যে আমাদের মধ্যে এরকম আছে না, অনেকে আমরা দেখি এমন ভাবে কথা বলে যেন মানে সে সব জানে, সব জানে না। আসলে আমরা জানি সে কিছুই জানে না অথবা সে এটা জানে না। এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা as if ব্যবহার করতে পারি। as if এর প্রেজেন্ট টেন্স পাস্ট ফর্ম। you treat him as though he were your servant, দেখো এখানে as though এর আগে প্রেজেন্ট টেন্স ট্রিট ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পরে কি আছে? were ব্যবহার করা হয়েছে। তারপর দেখো he talks to them as if they were children, দেখো as if এর আগে তোমার talks ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, তারপরে তোমার কি হয়েছে? ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। এই সবগুলো আমরা were ইউজ করব। আচ্ছা স্যার, তোমরা হয়তো এখানে কোশ্চেন করতে পারো, আচ্ছা স্যার এই যে হি এর পরে আপনি were দিলেন কেন? এখানে দে এর পরেও were দিলেন, হি এর পরেও were দিলেন। আমি যদি এখানে হি এর পরে were না দিয়ে was দেই তাহলে কি হবে? হবে। তো নরমালি সেটা আমেরিকান ইংলিশে ইউজ করা হয়, যে আমরা তোমার দেখবো যে আমরা হি এর সাথে এখানে আমরা was দিলে হবে। তো আমরা নরমালি এখানে ইউজ করি কি? were ইউজ করি। আরেকটা স্ট্রাকচার আছে, দেখো যে পাস্ট ফর্ম as if এর আগে যদি পাস্ট ফর্ম থাকে, as if এর আগে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের এরপরে কি হয়? as if এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস be3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস be3। যে as if এর আগে দেখো এখানে আমরা একটা উদাহরণ দেখি, he talked as if, সে এমনভাবে কথা বলেছিল he had known everything, যেন সে সব জানতো। দেখো এই যে এখানে as if এর আগে talked তোমার কি ভার্বের পাস্ট ফর্ম, তো as if এর আগে ভার্বের পাস্ট ফর্ম আছে বলে আমি এখানে পরে কি করতেছি? পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতেছি, পাস্ট পারফেক্টের গঠনটা ইউজ করতেছি। দেখো সাবজেক্টের পরে আমার had, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে তোমার কাছে যে had পাস্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপর known be3 এভরিথিং। তারপরে বুঝতে পারতেছো তো যে as if এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে as if এর পরে আমরা কি ফর্ম ইউজ করি? ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি। নরমালি পাস্ট সিম্পল আমরা সেন্টেন্স লিখি। আর as if এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা নরমালি as if এর পরে কি করি? পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করি। as if as though আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, used to say what a situation seems like, they can refer to something that we think may be true। as if as though কিন্তু এই ব্যাপারেও ব্যবহৃত হয় যে কোনো একটা জিনিস আমরা জানি মে বি ট্রু, সত্য হতে পারে, সেই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা as if as though ব্যবহার করি। যেমন it looks as if it is going to rain,
দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে আমাদের এরকম হয় না যে আমরা মানে বাসায় আছি অথবা বাইরে আছি, আকাশের অবস্থা এরকম যে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে, তাহলে কি বৃষ্টি হতে পারে, মে বি ট্রু। সো এই ধরনের সেন্টেন্সও কিন্তু আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করতে পারি। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যে সবসময় যে মানে হবেই না, অসম্ভব এরকম ঘটনা, এটা না। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে তোমার কি যে সত্য হতে পারে এরকম সেন্টেন্সও ব্যবহার করতে পারি। ইট সাউন্ডস অ্যাজ ইফ জন ইজ গোইং টু চেঞ্জ হিজ জব। শুনে মনে হচ্ছে জন হয়তো সম্ভবত তোমার চাকরি ছেড়ে দিবে। এখানে অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহারের একটা সিম্পল ট্রিক্স আমরা একটু খেয়াল করি। নরমালি তুমি দেখবে কি যে যেই কনটেক্সটে, এই ট্রিক্সটা কিন্তু সবসময় কাজে দিবে না। নরমালি তুমি দেখবে কি যেই কনটেক্সটে শূন্যস্থান পূরণের পরে ওয়্যার আছে অথবা শূন্যস্থান পূরণের পরে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 আছে, সেই কনটেক্সটে তোমার কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করা যাবে বা যায়। তাহলে আজকে আমরা যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজগুলো শিখলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা সম্বন্ধে ধারণা পেয়েছো এবং অবশ্যই যে সিম্পল টিপস বা ট্রিক্সগুলো আছে সেগুলো কিন্তু একটু খেয়াল করো, এগুলো কিন্তু অধিকাংশ সময় কাজ দিবে। ঠিক আছে, সেগুলো মনে রাখবা, সেগুলো নিয়মিত এগুলো বারবার রিভাইজ করবা, একটু খেয়াল করবা এবং আশা করি তোমাদের এই জন্য এটা অনেক সোজা হয়ে যাবে। তো আসলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবা, যত তুমি খেয়াল করবা, তত তুমি এখানে ভালো নাম্বার পাবা। সো আশা করি তোমাদের মানে আজকে যে ক্লাসটা তোমরা করলা সেটা তোমরা বুঝেছো। ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে তো অবশ্যই তোমরা কোয়েশ্চেন্স করবা। আমাদের যখন ক্লাস হবে, ক্লাসে তোমরা আরো কোয়েশ্চেন করতে পারবা, এগুলোর জন্য বিস্তারিত আমরা জানাবো ইনশাআল্লাহ।